বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের শিক্ষা প্রোগ্রামে আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায় অংশটা রিভিশন করব। শুরুতে যে অংশটি আছে এর নাম হলো জীবন পাঠ, অর্থাৎ জীবন সম্পর্কে আমাদের ফার্স্ট যে ধারণাগুলো সে এই অধ্যায় পাঠ শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করব তা হলো জীববিজ্ঞানের প্রধান প্রধান যে শাখা প্রশাখাগুলো আছে, শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিষয় বা এর প্রয়োজনীয়তা, দ্বিপদ নামকরণ এর গুরুত্ব এবং নিয়মাবলী, এবং শ্রেণীবিন্যাস বিদ্যা মানে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা জীববিজ্ঞানে যে শাখাগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো প্রায়োগিক শাখা। এটার নাম হলো ফলিত শাখা। আহ ভৌত জীববিজ্ঞানের শাখায় তত্ত্বীয় বিষয় হিসেবে আমরা উল্লেখিত অংশগুলো এখানে দেয়া আছে: অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা, শারীরবিদ্যা, হিস্ট্রোলজি, এরকম প্রায় অনেকগুলো অংশ দেয়া আছে। এরপর ফলিত জীববিজ্ঞান, যেটা আমাদের ব্যবহারিক জীবনের জন্য প্রয়োগ আছে, সেটি হলো জীবাশ্ম, জীব পরিসংখ্যান, জীব পরজীবী বিদ্যা, মৎস্য বিজ্ঞান, কীটতত্ত্ব, অণুবিজ্ঞান, যেটা মাইক্রোবায়োলজি। বর্তমানে কোভিড-19 সহ বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণে এই মাইক্রোবায়োলজি অংশের বিশেষজ্ঞদের বেশ আহ মানে ডিমান্ড সারা পৃথিবীতেই কিন্তু তৈরি হয়েছে। তারপরে এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান, যেটা মেডিকেল সায়েন্স, জিন প্রযুক্তি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, পরিবেশ বিজ্ঞান, ইনভায়রনমেন্টাল, তোমার সায়েন্স, সামুদ্রিক বিজ্ঞান, এরকম বন বিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বন প্রাণী বিজ্ঞা, ফার্মেটিক্স ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো মূলত এখানে আছে। আমরা ফার্স্ট দেখবো হলো শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা এটি মূলত এই ধারণা থেকে আমাদের মধ্যে চলে আসছে, তা হলো যে আমরা কোনো বিষয়ে জ্ঞানার্জন করার জন্য মূলত সবচেয়ে গ্রহণযোগ্য যে পন্থাটি আছে তা হলো তথ্যগুলোকে সাজিয়ে নেওয়া। সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত যে তথ্যগুলো আছে এগুলো সাজিয়ে নেওয়ার নিমিত্তে আমরা যদি এগুলো বিষয় নিয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করি তাহলে এই জ্ঞানটা আমাদের মধ্যে অনেকটা স্থায়ী হয়ে যায়, এবং এটি মনে রাখাটাই শুধু সহজ হয় তাই না, আমাদের প্রয়োজনীয় অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতেও আমরা কিন্তু এটি সহজে প্রয়োগ করতে পারি, এবং বাস্তব জীবনে সেটির ব্যবহার করাটাও আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে যখন গবেষণা চলে তখন এই প্রকৃতি নিয়ে যারা গবেষণা করে তাদের মধ্যে একটা উপলব্ধি আসে যে এই যে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী গুলো যে সারা বিশ্বে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে আছে, এদেরকে যদি সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ অবস্থানে রেখে যদি তাদেরকে আমি শ্রেণীবিন্যস্ত না করি তাহলে এদের বিষয়ে অর্জিত জ্ঞান যেমন মনে রাখাটা কঠিন হয়, ঠিক তেমনি এদের সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রক্রিয়াটাও কিন্তু অনেক জটিল হয়ে যায়। এই ধরনের জটিলতা এড়ানোর জন্য আমরা আহ এই শ্রেণীবিন্যাস বিদ্যার মাধ্যমে ওই সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোকে কতগুলো বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে কতগুলো গ্রুপে বিভক্ত করে নিয়েছি। এই গ্রুপে বিভক্ত করার মধ্য দিয়ে ওই গ্রুপের অন্তর্ভুক্ত যে কোনো একটি প্রতিনিধিত্বকারী জীবের সম্পর্কে ধারণা অর্জন করার মধ্য দিয়ে কিন্তু আমরা সেই গ্রুপ সম্পর্কে আমরা এক ধরনের সাধারণ যে ধারণা সেটি কিন্তু লাভ করি। এটি হলো শ্রেণীবিন্যাস বিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা উদ্দেশ্য। তো এখন আমরা এই জীব জগৎকে প্রথমত দুই ভাগে ভাগ করি।
একটি হলো তোমার সুপার কিংডম 1, যার নাম হলো প্রোক্যারিওটা। আরেকটি হলো সুপার কিংডম 2, এটা হলো ইউক্যারিওটা। তো সুপার কিংডম 1 যেটা প্রোক্যারিওটা, সেখানে রাজ্য 1 আছে যার নাম মনেরা। আর সুপার কিংডম 2, এটা রাজ্য 2, এটা হলো ফার্স্ট নাম হলো প্রতিষ্ঠা, তারপরে ফানজাই, প্লান্টি, এনিমিলিয়া। তো আমাদের এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোর মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য আমাদের মনে রাখার এবং প্র্যাকটিস করার জন্য চেষ্টা করতে হবে। তো ফার্স্ট হলো এদের বাসস্থান, এদের বৈশিষ্ট্য, তারপরে এদের বংশবিস্তার, এদের খাদ্য গ্রহণ, এই মোটামুটি 4-5টা প্রক্রিয়া সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা কিন্তু রাখা দরকার। আমরা দেখব খাদ্য গ্রহণ যদি একটি পয়েন্ট হয়, তাহলে মনেরার খাদ্য গ্রহণটি কেমন। সুপার কিংডম 2 তে যে 4টা রাজ্য আছে সেগুলোর মধ্যেও দেখব যে প্রতিষ্ঠাতে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটি কেমন, ফানজাই এর খাদ্য গ্রহণ প্রক্রিয়াটি কেমন, প্লান্টি এর কেমন, এনিমিলিয়ার কেমন। এই বিষয়গুলো যদি আমরা সুশৃঙ্খল ভাবে জ্ঞান অর্জন করি, তাহলে দেখা যাবে যে আমরা পর্যায়ক্রমে বাসস্থান পড়লাম, পর্যায়ক্রমে খাদ্য গ্রহণ করলাম, পর্যায়ক্রমে বংশবিস্তার গুলো করে নিলাম, তাহলে কিন্তু দেখা যাবে এগুলো সম্পর্কে আমাদের ধারণাগুলো অনেকটা স্পষ্ট হবে। তা আমরা একটু সংক্ষেপে দেখি মেইন বৈশিষ্ট্যগুলো কি। মনেরা, শুনতে পাচ্ছ তো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এরা হলো এককোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাসের অর্থ হচ্ছে একটির পর আরেকটি স্তর যেটা সাজানো থাকে, আরেকটা কলোনিয়াল মানে দলবদ্ধ ভাবে থাকে। এদের নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই, কিন্তু এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অংশটা গুলো নাই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে এরা বংশবিস্তার করে। এরা আদি শ্রেণীর যে প্রাথমিক যে কোষ, সেই গ্রুপের মধ্যে এরা মূলত পড়ে। নীলাভ শৈবাল ব্যাকটেরিয়া এগুলো। নীলাভ শৈবালের অংশটি অনেক সময় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরিতে সক্ষম। এরপর হলো সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা। এরা প্রকৃতপক্ষে সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত নিউক্লিয়াস দ্বারা গঠিত, এককোষী, বহুকোষী বিভিন্ন রকম হয়ে থাকে। এরা দলবদ্ধভাবে বসবাস করে। তো এদের ক্ষেত্রেও কিন্তু এরা মানে বহুকোষী বা একক কোষী অথবা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দার দ্বারা পরিবেষ্টিত থাকে, ফলে ক্রোমাটিন তন্তু হিসেবে ডিএনএ, আরএনএ অংশ ও প্রোটিন অংশগুলো থাকে। কোষের সকল অঙ্গাণু কিন্তু এখানে প্রেজেন্ট আছে, এবং এরা মূলত খাদ্য গ্রহণ প্রক্রিয়াটি এদের শ্বসন প্রক্রিয়ায় ঘটে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেও হয়ে থাকে। এদের বংশবিস্তারের যে প্রক্রিয়া সেটি কিন্তু সাধারণত কোষ বিভাজনের যে অযৌন প্রজনন তার মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এই মোটামুটি আমাদের এখানকার বিষয়ে মৌলিক আলোচনা। এখানে কোনো প্রশ্ন আছে কি তোমার? না স্যার, এখানে আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, দেখো বংশবিস্তারের ক্ষেত্রে কনজুগেশনের বিষয়টি উল্লেখ করা আছে। যখন দুইটা ভিন্নবাসী আহ প্রাণী তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পুরুষ অংশ থেকে পুংগেমেট কোষগুলো স্ত্রী অংশে প্রবেশ করে এবং নতুন বংশধর পৃথিবীতে আসে, এরা যে যখন করে তখন সেটি হলো তোমার কনজুগেশনের মাধ্যমে বংশবিস্তার। এই বিষয়টি কিন্তু এখানে আছে। এরপর আছে ফানজাই, অর্থাৎ সেগুলো মূলত ছত্রাক গ্রুপ। এখানে মাশরুম ছবি দেখতে পাচ্ছ। অনেক সময় ছবি দিয়েও কিন্তু তোমাকে ইয়ে করা হবে যে এটা কোন গ্রুপের মধ্যে পড়বে, বা নাম দিয়ে বা উদাহরণ দিয়ে। এগুলো উদাহরণও কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে আর কি আসলে। তো স্থলজ, মৃতজীবী, পরজীবী। স্থলজ মানে কি? স্থলে জন্মে। মৃতজীবী মানে যারা মরা পচা জিনিসের উপর জন্মে।
পরজীবী মানে যে সমস্ত জীব অন্য জীবের উপর নির্ভরশীল হয়ে চলে, এদেরকে বলা হয় পরজীবী। দেহ এককোষী বা মাইসেলিয়াম, মাইসেলিয়াম মানে সুতার মতো অংশ দিয়ে তৈরি। এগুলো নিউক্লিয়াস সুগঠিত কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্টের অনুপস্থিত থাকার অর্থ হচ্ছে তার দেহে খাবার তৈরি করার যে প্রয়োজনীয় উপকরণ সেটি কিন্তু নেই। এরপর আছে প্ল্যান্টি, উন্নত শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে মূলত এই গ্রুপে এখানে পড়বে। স্থলজ জলজ যে উদ্ভিদগুলো আছে যারা সাধারণত ভিন্ন ধর্মী দুইটি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে এদের নতুন বংশধর পৃথিবীতে আসে। এগুলো উন্নত শ্রেণীর উদ্ভিদ যে যা আছে সবগুলোই কিন্তু এর মধ্যে পড়বে। এখানে প্ল্যান্টি গ্রুপের কিছু অপশন দেওয়া হয়েছে এখানে, যেমন মশ বর্গীয়, ফার্ন বর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। এরকম এই তোমার প্ল্যান্টি গ্রুপ থেকে আমরা যদি যাই হলো প্রাণীর অংশে, সেখানে নাম হলো অ্যানিমিলিয়া। এদের বৈশিষ্ট্য এরা সুগঠিত নিউক্লিয়াস এবং বহুকোষী প্রাণী। এদের কোষে জড় কোষ প্রাচীর, প্লাস্টিক এবং কোষ গহ্বর এগুলো কোনো কিছুই নেই। প্লাস্টিক না থাকায় এরা হেটারোট্রফিক, অর্থাৎ খাদ্যের জন্য এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের খাদ্য অংশের উপর নির্ভরশীল। এদের যৌনাঙ্গে যে যৌন কোষগুলো থাকে সেগুলো থাকে হ্যাপ্লয়েড, এবং এরা যখন বিপরীত লিঙ্গের কারোর সাথে মিলিত হয় তখন নিঃসৃত যে যৌন কোষ সেটা হ্যাপ্লয়েড গুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড অংশটা, ডাবল ফরম্যাট অংশটা তৈরি করে। এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। শ্রেণীবিন্যাসের ধাপগুলো এখানে মূলত যে 7টি ধাপ দেওয়া আছে: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কিংডম, প্লাইলাম, ক্লাস, ওয়ার্ডার, ফ্যামিলি, জিনাস এবং হলো স্পেসিস। এখন আমরা দেখবো যে দ্বিপদ নামকরণটা কি আসলে। জীবের নামকরণের ক্ষেত্রে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ইনি তার বিখ্যাত যে বই সেখানে তারা এই আইসিবিএন এবং আইসিজেটেন এই দুই অংশে মূলত উদ্ভিদ এবং প্রাণীর নামকরণের যে সুনির্দিষ্ট নীতিমালাগুলো উল্লেখ করেছেন সেইগুলোর বিষয় নিয়ে এখন কথা বলবো। ফার্স্ট দেখবো দ্বিপদ নামকরণটা কি। সাধারণত গণ এবং প্রজাতির এই দুটি অংশ থেকে নেওয়া ল্যাটিন নামগুলো যুক্ত করে যে নামকরণ পদ্ধতিটা তৈরি হয় সেটি। তো এই নামকরণের ক্ষেত্রে ভাষার যে শব্দ সেটি অবশ্যই ল্যাটিন বা গ্রিক শব্দ হবে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, ফার্স্ট অংশ গণ এবং সেকেন্ড অংশ হলো প্রজাতি। এগুলোকে যখন আমরা লিখবো তখন এগুলো অবশ্যই ইউনিক হতে হবে, এরা যেন অন্য কোনো নাম বা বানানের সাথে যেমন সাদৃশ্যপূর্ণ না হয়। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর হবে আর বাকি অক্ষরগুলো ছোট হাতের অক্ষর হবে, যদিও গণ অংশটার মাঝখানে কিন্তু স্পেস থাকবে। দ্বিতীয় অংশটি হলো ছোট অক্ষরটি কিন্তু ফার্স্ট ছোট দিয়ে লিখতে হবে। এরকম এরকম উদাহরণ কিন্তু এখানে দেয়া আছে। তারপর হাতে লেখার সময় গণ এবং প্রজাতি গুলোকে সাধারণত আলাদা আলাদা করে নিচে দাগ দিতে হবে। আমরা যদি কম্পিউটার ফন্টে যদি এটি টাইপ করি তাহলে ইটালিক ফন্টে কিন্তু এটি উল্লেখ করতে হবে। যিনি প্রথম জীবের বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে তা উল্লেখ করা হয়। এখানে যেরকম কিছু নাম দেয়া আছে। এবং ক্যারোলাস লিনিয়াস নামের সংক্ষিপ্ত রূপ হলো এল। এই মোটামুটি আমাদের নামকরণের অপশনটা চলে গেছে। তো এরপরে বেশ কিছু বৈজ্ঞানিক নামের লিস্ট দেয়া আছে, আমার মনে হয় এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমার আজকে আর এই বিষয়ের উপর কোনো সুনির্দিষ্ট প্রশ্ন আছে? না স্যার, এখানে আর নাই। আচ্ছা, তাহলে আমরা আজকের এই অংশটা ইনশাল্লাহ ক্লোজ করে দিচ্ছি।